সীমান্তবর্তী অঞ্চলে পাচার বৃদ্ধি পেয়ে থাকে। জাল ভিসা ও ট্রাভেল এজেন্টের মাধ্যমেও এটি হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মূলত সমাজের বিভিন্ন অবহেলিত দিকগুলো নিয়ে কথা বলি। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আমরা সাধারণত এড়িয়ে চলি। সাধারণত এই বিষয়গুলো সমাজের জন্য হুমকি স্বরূপ হয়ে যায়। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মধ্যে কথা বলে থাকি। আজকে ঠিক এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো বাংলাদেশে প্রেক্ষাপটে যে মানব পাচার, কি ভাবে এই মানব পাচারগুলো হয় এবং এর থেকে প্রতিকার আমরা কিভাবে পেতে পারি, এই বিষয়গুলো নিয়েই আমি কথা বলবো। বাংলাদেশের মানব পাচার একটি জটিল ও সংগঠিত অপরাধ, যা দারিদ্র্য, অজ্ঞতা, দুর্নীতি এবং আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের সুযোগ নিয়ে ঘটে থাকে। নারী ও শিশু, দরিদ্র শ্রমিকরা প্রধানত এটির শিকার হয়ে থাকে। মানব পাচারের প্রধানত কারণ হলো দরিদ্র ও অর্থনৈতিক অসচ্ছলতা, পরিবারের আয়ের জন্য পাচারকারীদের প্রলোভনে পড়া, ভালো কাজের প্রতিশ্রুতি। এই ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে মূলত যারা পাচার চক্র, তারা গ্রামীণ মানুষকে এই পাচারে উদ্বুদ্ধ করে থাকে। অশিক্ষা ও সচেতনতার অভাবে আইনি অধিকার ও পাচারের কৌশল না বোঝা, গ্রামীণ মানুষেরা তাদের কৌশলগুলো বুঝতে ব্যর্থ হয়, মূলত এই পাচারটা সংগঠিত হয়ে থাকে। দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা, পাচারকারীর সাথে স্থানীয় কর্তা ব্যক্তির যোগ সাজস হয়ে থাকে। এই যোগ সাজসেই মূলত এই পাচার কার্যটি সম্পূর্ণ হয়ে থাকে। জেন্ডার অসমতা ও নিরাপত্তাহীনতায় নারী ও শিশুদের প্রতি সামাজিক বৈষম্য তাদের ঝুঁকিতে ফেলে দেয়। নিরাপত্তাহীনতা ও অসমতায় এটি অনেক বড় ভূমিকা রাখে। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, যেমন রোহিঙ্গা শরণার্থী বা সীমান্তবর্তী অঞ্চলে পাচার বৃদ্ধি পেয়ে থাকে। সীমান্তবর্তী অঞ্চল পাচারকারীরা বেছে নেওয়ার কারণ হলো এতে তাদের পাচার করতে সুবিধা হয়। তাই এই সীমান্তবর্তী ও রোহিঙ্গা যে শরণার্থী ক্যাম্প রয়েছে, এই জায়গাগুলোতে বেশি এই পাচার সংগঠিত হয়ে থাকে। এই মানব পাচারের গন্তব্যগুলো কোথায়? মূলত ভারত, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, এমনকি ইউরোপে যৌনপল্লী বা জোরপূর্বক শ্রমে বিক্রি করে দেয়া হয়। এই মানব পাচারের পদ্ধতিগুলো কিভাবে করে থাকে? মূলত গ্রামীণ মানুষের, সহজ সরল মানুষের ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে গৃহকর্মী, গার্মেন্টসের চাকরির নাম করে, এবং আমাদের দেশের এই চক্রের সঙ্গে যুক্ত যে যুবকরা রয়েছে, অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদে এইসব ধোকার মাধ্যমে এই মানব পাচারে সংগঠিত করে থাকে। জাল ভিসা ও ট্রাভেল এজেন্টের মাধ্যমেও এটি হয়ে থাকে। পরিসংখ্যানে বলা যায়, জাতিসংঘের তথ্য অনুসারে প্রতি বছর প্রায় 50,000 বাংলাদেশি পাচারের শিকার হয়ে থাকে। আর এই 50,000 বাংলাদেশির মধ্যে প্রায় 90% শিকার হয় নারী ও শিশু, ইউএন ও ডিসির তথ্য অনুযায়ী। প্রতিকার এবং এর উপায়, আমরা কিভাবে এই মানব পাচার থেকে প্রতিকার এবং এটি কিভাবে আমরা কমাতে পারি? আইনি প্রশাসনিক শক্তিশালীকরণ। আমরা যদি আইনকে শক্তিশালী করে এটির যথাযথ ভূমিকা পালন করি, তাহলে অনেকাংশেই কমে যাবে। মানব পাচার দমন ও প্রতিরোধ আইন 2012 কঠোরভাবে প্রয়োগ করলে এই মানব পাচার অনেকাংশেই কমে যাবে। ফাস্ট ট্র্যাক
কোড স্থাপন করে দ্রুত বিচার নিশ্চিত করা, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা। আমাদের সীমান্তের যে নিয়ন্ত্রণ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ক্ষমতাকে বাড়ানো, তাহলে অনেকাংশেই এ ধরনের মানব পাচার কমে যাবে। অর্থনৈতিক বিকল্প তৈরি করা, দরিদ্র পরিবারগুলোর মধ্যে যে অর্থনৈতিক বিষয় রয়েছে তার জন্য আয়ের সুযোগ করা, ক্ষুদ্র ঋণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, বিভিন্ন হস্তশিল্প প্রশিক্ষণ, এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা তৈরি করে এবং তাদের মধ্যে যে শ্রমের মূল্য সেগুলো সুন্দরভাবে বন্টন করলে তাহলে অবশ্যই তারা এই প্রলোভনে পড়বে না এবং এই যে মানব পাচার রয়েছে এই পাচার থেকে মুক্ত হবে। শ্রম অভিবাসনের প্রক্রিয়া, শ্রম এবং অভিবাসনের প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করা, প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূমিকা আরো বাড়ানো, সচেতন শিক্ষা, গ্রামীণ পর্যায়ে কর্মশালার মাধ্যমে, বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে পাচারের কৌশল ও আইনি সহায়তা সম্পর্কে তাদেরকে সচেতন করে তোলা, স্কুল কলেজের সচেতনতামূলক কার্যক্রম যেমন সেফ মাইগ্রেশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে স্কুল কলেজে তাহলে তাদের যে পরিবার সেই পরিবারগুলোর মধ্যেও একটি সচেতনতা বৃদ্ধি পাবে। মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার করে এই তথ্যগুলো প্রচার করা, তাহলে অনেকাংশেই আমাদের যে পাচার রোধ এটি কমে যাবে। মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই তথ্যগুলো প্রচার করার মাধ্যমে আমরা এটি কমিয়ে আনতে পারি। আন্তর্জাতিক সহযোগিতা, গন্তব্য দেশগুলির সঙ্গে চুক্তি যেমন মালয়েশিয়া, সৌদি আরবের সাথে শ্রমিক সুরক্ষা চুক্তি, এই চুক্তিগুলোর মাধ্যমে অনেকাংশেই কমে যাবে। ইন্টারপোল ও ইউএনওডিসি এর মতো সংস্থা সাথে তথ্য বিনিময়, সামাজিক নিরাপত্তা, মহিলা শিশু বিষয়কের যে হেল্পলাইন রয়েছে 109 তা প্রচার করা, স্থানীয় কমিউনিটি নেটওয়ার্ক গঠন করে গ্রাম্য পুলিশ ও নারী নেতৃত্বকে বৃদ্ধি করা। আমাদের এই বিষয়গুলোর মধ্যে যেমন সচেতনতাই একমাত্র মূল বিষয় হতে পারে। স্থানীয় কমিউনিটি নেটওয়ার্ক যে গঠন, এই কমিউনিটিগুলো গড়ে তুললে খুব দ্রুত এর প্রতিকার পাওয়া যায়। শিকারদের পুনর্বাসন, যেমন যারা এর মধ্যে শিকার হয়ে এসছে তারা মুখ খুলতে চায় না, অনেকেই অনেক বাজেভাবে তাদের জীবন যাপন করে, এই থেকে তাদেরকে পুনর্বাসন করলে তাহলে তারা নিজেদেরকে সমাজের মধ্যে ভালো একটি অবস্থান করতে পারবে। সাইকোসোশ্যাল কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা, মানসিক স্বাস্থ্য সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। পুনর্বাসন কেন্দ্র তৈরি, যেমন বাংলাদেশের নারী মুক্তি কেন্দ্র, এরকম বিষয়গুলো যদি আমরা বেশি করি তাহলে অবশ্যই এই যে মানব পাচার রয়েছে এই মানব পাচারে অনেকাংশেই কমে যাবে। মানব পাচারের যে চ্যালেঞ্জগুলো তার মধ্যে বিশেষ করে দুর্নীতি অভিযোগ, কিছু ক্ষেত্রে পাচারকারীরা পুলিশ বা স্থানীয় নেতাদের প্রোটেকশন পায়। সামাজিক কুসংস্কার, পাচারের শিকার নারীদের পরিবার ও সমাজে স্টিগম্যাটাইজেশন, মানব পাচারের রোধে সরকার, স্থানীয় কমিউনিটি, আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার এবং আইনের শাসন নিশ্চিত করে কেবল এই সংকট থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই মানব পাচার সম্পর্কিত যে বিষয়গুলো আমি আপনাদের মধ্যে আলোচনা করলাম, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে সমাজের মধ্যে যে যার অবস্থান সেখান থেকে কাজ করবেন এবং এই মানব পাচার রোধে সকলে এগিয়ে আসবেন। সচেতনতাই একমাত্র পারে এই মানব পাচার থেকে নিজেদেরকে এবং দেশের সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে এই যারা পাচার হয়ে যায় এবং অনেকেই ফিরে এসে তারা মুখ খুলতে চায় না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনায়। আসসালামু আলাইকুম।